নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে অগস্ট মাসের গোড়া থেকে 100 দিনের কাজের চালু করতে হবে এবং টাকা দিতে হবে যারা কাজ করেছেন তাদের। এবং একটা বাস্কেটের মধ্যে যদি কিছু আপেল পচা হয় তা বলে সব আপেলকেই তো আর বাদ দিয়ে দেওয়া যায় না, এরা আদালত বলেছিল। এবং কেন্দ্রীয় সরকার কিভাবে টাকা দেবে তার মেকানিজম সে নির্ধারণ করতে পারবে। পশ্চিমবঙ্গ স্পেশাল কেস, মানে ডাইরেক্ট ট্রান্সফার করতে পারে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে। তো রাজ্যের পঞ্চায়েত সচিব কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিবের সঙ্গে দেখা করেছেন। অগস্ট মাস পড়তে চললো, কিন্তু এখনো সুরাহা পায়নি, মানে কোনো স্পষ্ট বার্তা পায়নি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে যে অগস্ট মাস থেকেই চালু হতে চলেছে এনরেগা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করেছে। কেন্দ্র কি কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন? এখনো পুরো বিষয়টা ধোঁয়াশা আছে। তবে টানা 3 বছর 100 দিনের কাজের টাকা কেন্দ্র দেয়নি দুর্নীতির অভিযোগে। এটা নিয়ে রাজ্যের শাসক দল বাজার গরম করছে, বলে বাংলার টাকা আটকে রেখেছে, অন্য রাজ্যেও চুরি হয়, সেখানে কেন্দ্রীয় সরকার এসব করে না, তারা বাংলাকে সহ্য করতে পারে না বলে এই কাণ্ড তারা করেছে। এখন বিষয়টা শেষ পর্যন্ত কি দাঁড়াবে সেটা এই মুহূর্তে স্পষ্ট নয়, কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো ঠিক কি সিদ্ধান্ত নিতে চলেছে সেটা কিন্তু কারুর কাছেই স্পষ্ট নয়। এবার আসল নির্বাচনের বিষয়। ঢাকে তো গাড়ি পড়ে গেছে। অগস্ট মাস থেকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গে চালু হবে। 7,59,00,000 ভোটার। অনেকে বলছেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হলে প্রায় 70-80 লক্ষ ভোটারের নাম বাদ যাবে। কি হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হবে। এখন বুথ লেভেল অফিসার কারা হবেন? তো কমিশন একটা গাইডলাইন দিয়েছে যে অস্থায়ী কর্মচারীদের রাখা যাবে না, সিভিকদের রাখা যাবে না। আবার মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইলেকশন কমিশনকে অ্যাপিল করছে যে তাদের কাছ থেকে কর্মী তুলে নিলে বা স্কুল থেকে শিক্ষক নিলে পড়াশোনা ব্যাহত হবে। আবার নির্বাচন কমিশনের স্ট্রিক্ট গাইডলাইন যে কোনো অবস্থাতেই অস্থায়ী সরকারি কর্মী বা সিভিকদের কাজে লাগানো যাবে না। অস্থায়ী সরকারি কর্মচারীদের তো দায়বদ্ধতা থাকবে না, কিন্তু পাকা সরকারি চাকরি যারা করেন তাদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি আছে, পেনশন আছে। 2 নম্বরই করলে সেগুলো নিয়ে প্রশ্ন উঠবে। আমার একটা বিষয় মনে হয়, সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন, যে সরকারি কর্মচারীরা অবসর নিয়েছেন ধরুন বিগত 5 বছরে, তারা পেনশন পাচ্ছেন, তাদেরকে যদি নিয়োগ করা যায়, দেখুন তারা পেনশন প্রাপক, যদি তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে ভোটার তালিকা সংশোধনের, তাহলে তাদের পেনশন নিয়ে কিন্তু সমস্যা হতে পারে। কমিশন কিন্তু এটাও ভেবে দেখতে পারে। অস্থায়ী এবং সিভিকদের দিয়ে যাতে এই কাজ না হয় সেটাকে এনশিওর করতে হবে। এখন সিইও দপ্তরকে স্বাধীন করার কথা বলেছে নির্বাচন কমিশন। এই রাজ্য সরকার তো কোনো কিছুকে সহজভাবে নেয় না। বিধানসভা স্পিকার বলেছেন যে সরকার অর্থ সাহায্য দেবে, সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এটা তিনি মানতে পারছেন না। সরকার আবার আইনজ্ঞদের পরামর্শ নেবেন অবশ্যই, কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যে সিইও দপ্তরের সঙ্গে রাজ্য প্রশাসনের কোনো দপ্তরের সামান্যতম সংস্রব নেই। রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ থাকলে পরে নির্বাচনের সিইও দপ্তর কিন্তু নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। আমাদের এখানে সিইও ছিলেন একজন অনুপ্রাণিত গৃহপালিত, তিনি অবসরের পরে যিনি এসছেন তিনি রাজ্য সরকারের গুড বুকে নেই। ইতিমধ্যেই মাননীয়া বলছেন যে নির্বাচন কমিশনটা বিজেপির লোকদের দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে, প্রয়োজনে তিনি ঘেরাও করবেন।
তারই রণংদেহী মনোভাব আঁচ করেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যাতে ঠিকঠাক ভাবে হয় তা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন সিইও দপ্তরকে স্বাধীন করতে চেয়েছে। এখন আপনাদের একটা অভিজ্ঞতা শেয়ার করি। 2011 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়েছিল, পরিবর্তন হয়েছিল, নির্বাচন কমিশন অত্যন্ত কড়া ছিল এবং মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার নির্ভয়ে প্রয়োগ করেছিল। তার সুফল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট পায় এবং 34 বছরের বাম শাসনের অবসান হয়। 2014 লোকসভা নির্বাচন, সুধীর কুমার রাকেশ বলে একজন অবজারভার এসেছিলেন। আসার পরেই তিনি সংবাদ মাধ্যমে নানা রকম হুঙ্কার দিতে শুরু করলেন, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, কাউকে ছেড়ে কথা বলবো না, বুথ রক্ষা করব, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভারী বুটের আওয়াজ সবাই পাবেন। তো শাসক ভাবলো এ তো খুব মুশকিল, সিপিএম তখনও শক্তিশালী, সবে তারা ক্ষমতা থেকে হটেছে, তা শাসক ভাবলো এরকম যদি চলে তাহলে তো অনেকগুলো আসন হারাবে। তখন একটা অদ্ভুত মেকানিজম নাকি আবিষ্কার করা হয়েছিল। হঠাৎ করে সুধীর কুমার রাকেশ নির্বাচনের 2-3 দিন আগে পাটনায় তার বাড়িতে চলে গেলেন। ভোটের দিন তার ফোন বন্ধ রইল বা তিনি ফোন ধরলেন না, এবং কলকাতার একটি পঞ্চতারকা হোটেলে বিশেষ কাউকে পাঠানো হয়েছিল ওই সুধীর কুমার রাকেশের মনোরঞ্জনের জন্য। যা হওয়ার তাই হলো, বহু জায়গায় নির্বাচনে কারচুপি হলো, বুথের সামনে দীর্ঘ লাইন পড়ল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঠুটো জগন্নাথ হয়ে রইলেন। বিরাট আশা জাগিয়েছিল নির্বাচন কমিশন, সুধীর কুমার রাকেশের এক একটা হুঙ্কার, তো আমরা সবাই ভেবেছিলাম যে এই লোকটা একেবারে বাঘের বাচ্চা, শেষানের অবতার, এ একেবারে সব দুষ্কৃতী গুন্ডা ভোট লুটেরাদের সিধে করে দেবে। ও মা, নির্বাচনের 2-3 দিন আগেই সে লোকটি হাওয়া হয়ে গেল। আর ভোটের দিন তাকে যতবারই ফোন করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিরোধীদের পক্ষ থেকে, তিনি ফোন ধরেননি। ফোন বেজে গেছে, ধরলেও বলছেন দেখছি, কিন্তু কিছুই করেননি। এই এক্সাম্পলটা কেন দিলাম? এই যে পর্যবেক্ষক হিসাবে যারা আসেন তাদের ক্রেডেনশিয়াল সবসময় স্বচ্ছ থাকে না, তারা সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে থাকেন না। তাদেরকে প্রলোভন দেখানো হয়, তারা প্রলুব্ধ হন এবং প্রলোভনের ফাঁদে পা দিয়ে তাদের যে কর্তব্য সেই কর্তব্য অনেক সময় পালন করেন না। বিশেষ করে পুলিশ অবজারভারদের ক্ষেত্রে বা জেনারেল অবজারভারদের ক্ষেত্রে এটা ভীষণ রকম ভাবে সত্যি। দেশের নির্বাচন কমিশনের সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার এবং তার 2জন সহযোগী তো রাজ্যে রাজ্যে গিয়ে নির্বাচন দেখেন না, তারা পর্যবেক্ষক পাঠান, এক্সপেন্ডিচার অবজারভার পাঠান, পুলিশ অবজারভার পাঠান, জেনারেল অবজারভার পাঠান। তাদের ক্রেডেনশিয়াল এবং ইন্টিগ্রিটি নিয়ে যদি প্রশ্ন ওঠে তখন কিন্তু স্বচ্ছ নির্বাচন হয় না। যতই বিরোধীরা আশা করুন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে দেওয়া হবে, পর্যবেক্ষকরা আসবেন, এই বিষয়গুলোকে কিন্তু নজর রাখার ভীষণ দরকার। এই পর্যবেক্ষকদের ইন্টিগ্রিটি, তারা বিক্রি হয়ে যাচ্ছেন না তো, এটা ভীষণ 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 রকম ভাবে জরুরি। 2, আর একটা কি জিনিস হয়, সেটা হচ্ছে ব্যাচমেট খোঁজা। রাজ্য প্রশাসনের যে সমস্ত পদস্থ আইএস আইপিএস অফিসার আছেন তাদের ব্যাচমেট বা আগের 1 বছর আগের 1 বছর পরে সিনিয়র জুনিয়র, তারা যোগাযোগ করতে চেষ্টা করেন যে এই যে পর্যবেক্ষকরা এসছেন তারা কত সালের ব্যাচের আইএস বা আইপিএস অফিসার, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং পেয়েও যান, তখন কিন্তু একটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা হয়। এই যে আর্চিকরের তিলোত্তমার যে ঘটনাটা, সেখানে ফিরোজ এডুলজি কি বলেছেন যে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে সম্পাত বিনা এক ব্যাচমেট,
সেজন্য নাকি বিনীত গোয়েলকে তিনি প্রোটেকশন দিচ্ছেন। তো ওই ব্যাচমেট কনসেপ্টটা কিন্তু ভীষণ রকম ভাবে আছে আইএস আইপিএস দের মধ্যে। এই পর্যবেক্ষকরা যারা নির্বাচন কমিশনের নিযুক্ত পর্যবেক্ষক, ওই বললাম তাদের সঙ্গে রাজ্য প্রশাসনের আমলাকুলের পুলিশ কুলের কি কোনো রকম কানেকশন আছে সেটাকেও কিন্তু যাচাই করা প্রয়োজন। কমিশনের যাচাই করা প্রয়োজন এবং রাজনৈতিক দলগুলোর যাচাই করা প্রয়োজন। যদি গভীর সম্পৃক্ততা থাকে, একেবারে ইয়ার দোস্ত হয়, তাহলে কিন্তু রাজ্য প্রশাসনের আধিকারিকদের কথায় প্রভাবিত হতে পারেন পর্যবেক্ষকরা। পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, কেন্দ্রীয় বাহিনী আজকে আছে মণিপুরে, কাল আছে জম্মুতে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনীর সম্পর্কে অভিযোগ ওঠে ভোটের আগের দিন তাদের মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়, শাসক দলই করে, এবং তখন তারা দেখেও না দেখার ভান করেন, অবাধে যা করার তা হয় ভোটের দিন। তাই কেন্দ্রীয় বাহিনী থাকবে, কিছু বুথে থাকবে, কিন্তু বুথের বাইরেটা তারা বেশি করে যদি দেখভাল করে সেটা বেটার। এবং বুথ রক্ষার দায়িত্ব অন্য রাজ্যের সশস্ত্র বাহিনীকে দিতে হবে এবং তাদেরকে বলে দিতে হবে আপনারা যেখানে দায়িত্ব পাচ্ছেন পালন করুন নির্ভয়, মানুষ যাতে ভোটটা দিতে পারে, যাকে খুশি দিন সেটা ইনশিওর করবেন। বুথ লুটের অভিযোগ যেন না হয়, কোনো অভিযোগ উঠলে আপনাদের কিন্তু জবাবদিহি করতে হবে। এবং আপনারা যখন আপনাদের নিজেদের রাজ্যে ফিরবেন তখন আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। এটা যদি বুঝিয়ে দেওয়া যায় দেখবেন ভোট লুটটুট খুব কম হবে, বুথ জ্যাম কম হবে, মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে। এগুলো শুধু এত পর্যবেক্ষক, এত পুলিশ পর্যবেক্ষক, এত কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী, ওসব ঠিক আছে, এগুলো শুনতে ভালো লাগে, ভারী বুটের আওয়াজ। যেখানে দরকার কেন্দ্রীয় বাহিনীর তোমার দেখা নাই রে। এবং রাজ্য প্রশাসনের ভূমিকা 2 মাস আগে থেকে ন্যূনতম করে দিতে হবে, কোনো ভূমিকাই রাখা যাবে না তাদের। এই যে কেন্দ্রীয় বাহিনী টহলদারি করে স্পর্শকাতর অতি স্পর্শকাতর জায়গায়, সেই টহলদারি কোথায় তারা করবে তার ম্যাপ তৈরি রাজ্য প্রশাসন করবে না। এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে, এমন আধিকারিককে দিতে হবে যিনি একেবারে নির্ভুল রোডম্যাপ তৈরি করবেন যে যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট দরকার, যেখানে যেখানে তাদের টহলদারির প্রয়োজন সেখানেই তারা যাবে। কুইক রেসপন্স টিমের গাড়িতে ট্র্যাক করার মেকানিজম বসাতে হবে। আচ্ছা, যে ড্রাইভাররা ওই গাড়িগুলো চালায় সেই ড্রাইভারদের নিরপেক্ষ হতে হবে এবং কমিশনকে বেছে বেছে তাদেরকে নিয়োগ করতে হবে। কারণ ধরুন একজন গাড়ির চালক, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি আনুগত্য আছে, ধরুন শাসক দলে, তিনি চান যে শাসক ভোটে যেতুক, কেউ চান বিরোধীরা যেতুক, কেউ চান শাসক যেতুক, কোনো অসুবিধা নেই, কিন্তু তিনি একটা কঠিন দায়িত্ব পালন করছেন, তিনি কুইক রেসপন্স টিম যে বাহনে যাতায়াত করবেন সেই বাহনের চালক তিনি। ধরুন একটা জায়গায় 10 মিনিটে পৌঁছানো যায়, সেই চালক যদি আপনাকে ঘুরিয়ে 30 মিনিট বাদে সেই জায়গায় নিয়ে যায়, আপনার কাজের কাজ কি হবে? কুইক রেসপন্স টিম গিয়ে কি করবে? সব তো ফাঁকা, যা কাজ করার তো করে দেবে দুষ্কৃতীরা। তাহলে কুইক রেসপন্স টিমের বাহন, সেই বাহনের চালক কারা হবে সেটাকেও নজর রাখতে হবে। এইসব ছোটখাটো বিষয়গুলোই কিন্তু নির্বাচনের দিন ম্যাটার করে। একটা বিধানসভায় ধরুন 1000টা বুথ আছে, 900টা বুথে কোনো গন্ডগোল নেই, 50টা বুথে একটু, কিন্তু আর বাকি 50টা বুথে ভোট লুট হয়ে গেল, ফলাফল বদলে গেল। তাহলে কোন কোন বুথে অতীতে অস্বাভাবিক আরে একটি নির্দিষ্ট পক্ষের পক্ষে ভোট পড়েছে, কমিশনের কাছে সেই তথ্য আছে, সেগুলোকে আলাদা করে নজর দিতে হবে, আগলাবার জন্য ব্যবস্থা নিতে হবে।
যাতে পুনরাবৃত্তি না হয়। এগুলো আমাদের অভিজ্ঞতা, আমরা ফিল্ড রিপোর্টিং করেছি, তো আমরা দেখেছি ঠিক ভোটের দিন কি কি হয়। তাই কুইক রেসপন্স টিমের গাড়ির চালক থেকে শুরু করে পর্যবেক্ষকরা যে গাড়িতে যাতায়াত করবেন তাদের চালক, প্রত্যেকের সম্পর্কে ডেটা ব্যাংক তৈরি করা উচিত কমিশনের। ভিন রাজ্যের সশস্ত্র পুলিশকে বুথ রক্ষার দায়িত্ব দেওয়া উচিত। নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদের ক্রেডেনশিয়াল যাচাই করা উচিত এবং যে রাজ্যে তারা দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন সেই রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে অতীতে তাদের কোনো সম্পর্ক ছিল কিনা সেটাও নিশ্চিত করা উচিত। এগুলো না করতে পারলে যতই আপনি পদক্ষেপের কথা বলুন নির্বাচন কমিশন, আমি তাদের সদিচ্ছা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন তুলছি না, তারা চান অবাধ নিরপেক্ষ রক্তপাতের নির্বাচন, নির্ভুল ভোটার তালিকাকে সামনে রেখে নির্বাচন। কিন্তু নির্বাচনের দিন যে ম্যানেজমেন্ট, গণনার দিন যে ম্যানেজমেন্ট, সেটা কিন্তু নির্বাচনের ফলাফল কে নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণে মানে আমি বললাম যে যখন গণনার টেবিলে যদি বিরোধীদের উঠিয়ে দেওয়া হয়, ক্লোজ কন্টেস্টের সিটে ফলাফল বদলে যাবে। কেন গণনা কেন্দ্রের বাইরে জায়ান্ট স্ক্রিন লাগাবে না কমিশন? সেখানে ভিতরে কি হচ্ছে বাইরে রাজনৈতিক দলের সমর্থকরা, সংবাদ মাধ্যম সব দেখতে পাবে। এই পদক্ষেপগুলো কমিশনকে নেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলের উচিত সরব হওয়া, বঙ্গবাসীর স্বার্থে সরব হওয়া। কে জিতবে কে হারবে দ্যাটস আ ডিফারেন্ট থিং। মানুষ যাকে ভোট দিয়ে জেতাবেন তিনিই জিতবেন, কিন্তু মানুষ যাতে অবাধে নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা কমিশনের দায়িত্ব এবং রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব। রাজনৈতিক দল, নাগরিক সমাজের এই বিষয়ে সতর্ক হওয়া উচিত এবং কমিশনকে পদক্ষেপ নিতে অনুরোধ করা উচিত। এই পদক্ষেপ যদি কমিশন নেয় তাহলে দেখবেন 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রকৃত জনগণের ইচ্ছার প্রতিফলন হবে।